আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চালোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ফিজিক্স ক্লাসটায়। আমি মাসুদ জাভেদ জিমি তোমাদের সবার সাথে আছি এবং দেখতে পাচ্ছি আমার সাথে অ্যাপে কিছু মানুষ জয়েন করে রয়েছে। ফাহাদ তালুকদার, আয়েশা, স্মিতা, সম্পদ, ইভা, রাকিবুল, আসিফ, অর্পা বৈদ্য, উম্মে ফারিয়া, তাসনিয়া, সারাফ, সোহাইল, আসিফ হোসেন, সারাফ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আরো একবার সালাম জানাচ্ছি এবং সবাইকে ওয়েলকাম করব খুব দ্রুত দ্রুত ক্লাসে জয়েন করে ফেলার জন্য। আজকের সম্ভবত তোমরা শিখতে যতগুলো ক্লাস করেছো তোমাদের সারাদিনের শেষ ক্লাসটা বোধহয় এইটা। তো এর আগে কি ম্যাথ ক্লাস ছিল? এর আগে কি ম্যাথ ক্লাস ছিল কিনা সেইটা আমাকে জানাইস। আমি দেখলাম যে ইকবাল ভাই আসছেন ক্লাসে। তো ইকবাল ভাই যেহেতু আছেন তার মানে অবশ্যই ম্যাথ ক্লাস হয়েছে। তো তোমাদের সাথে হয়েছে না অন্য কার সাথে হয়েছে সেটা আমি জানি না ঠিক। বাট দেওয়ান ফারদিন, আগের দিনের হোমওয়ার্ক দিতে পারিস না, এটা আবার জানাচ্ছিস? এটা আবার তুই জানাচ্ছিস সগৌরবে? ঠিক আছে, এটা কোনো কথা? আগে ম্যাথ ক্লাস ছিল। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং গত দিনের চাইতে একটু বেটার আছি, একটু সুস্থ আছি আল্লাহর রহমতে। একটু কাশির মাত্রাটা কমেছে, একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের সবার সাথে খুব ভালো, দুর্দান্ত জম্পেশ জমাটি একটা ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, দায়িত্ব নিয়ে বললি। বক্ররেখা চলমান বস্তুর বল সেম রেখে সরণ ভিন্ন হলে সূত্রে বা পথে চললে ক্ষেত্রে কি ম্যাথে আসবে কিনা? চান্স কম। ওই বক্র পথে চলন্ত বস্তুর ম্যাথ বোর্ড পরীক্ষায় আসার চান্স একেবারেই কম। অ্যাডমিশন টেস্টে আসতে পারে, নাও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এতদিন পরে এসে আমার ফার্স্ট ক্লাস করছেন, এটা শুনে আমি একটু কষ্টই পাইলাম, কারণ আমি আপনাদের সাথে বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি। অধ্যায় 5 আমরা পড়ছি, কাজ, শক্তি ও ক্ষমতা, এবং আজকে কাজ, শক্তি ও ক্ষমতার লেকচার নাম্বার 4, আজকে 4 নাম্বার ক্লাস। যদিও আজকের ক্লাসটা শুভ ভাইয়ের নেয়ার কথা ছিল, শুভ ভাই আজকে একটু পারিবারিক দায়িত্বের কারণে একটু আটকা পড়েছেন, বাসায় একটু কাজ পড়ে গেছে ভাইয়ার, এই কারণে ভাইয়া আসতে পারেন নাই। সো ভাইয়ার বদলে আমি দেখলাম স্টুডিও ফাঁকা রয়েছে। সো কেন তোদের সাথে আমি সময়টা কাটাবো না? কেন তোদের সাথে ফিজিক্স নিয়ে আমি একটু গল্প সল্প করে সময়টাকে এনজয় করব না? কেন শেষ বেলায় নিজের দিনটাকে আমি আরেকটু রাঙিয়ে নিব না? সো নিজের দিনটাকে আরেকটু রাঙিয়ে নিতে এবং তোদের সাথে ফিজিক্স নিয়ে একটু গল্প সল্প করতে আমি চলে আসছি। সো নিউটনীয় বলবিদ্যা থেকে কাজ শক্তি অনেক সহজ লাগছে, কারণ কাজ শক্তি আসলেই সহজ রে ভাই, কাজ শক্তি আসলেই সহজ। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আসিফ হোসেন, অবশ্যই আমি আপনাদেরকে মিস করি, আপনাদের কথা আমার সবসময় মাথায় থাকে। শিখর যেই ব্যাচগুলোতে আমি রেগুলার ক্লাস নিই তাদের সবার কথাই আমার মাথায় থাকে। ওকে ফাইন, ওকে ফাইন, থ্যাংক ইউ সুমা আপু, নুসরাত জাহান, অ্যান্ড ইতাচি উচিতা উচিহা, আমি ওর নামটা পড়তে পারি না কেন জানি। ঠিক আছে, মিম, তোমার মেসেজ দেখা যায়, তোমার মেসেজ দেখা যায় মিম, মানুষজনকে আমি আশ্বস্ত করছি। হ্যাঁ হ্যাঁ, তোমার টেক্সট মেসেজ দেখা যায়, তুমি কোনো টেনশন করো না। ওকে দেওয়ান ফারদিন, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আমি আপনার প্রশংসায় খুবই মুগ্ধ হয়েছি। ঠিক আছে, চলেন চলেন আমরা আমরা একটু পড়ালেখার ভিতরে চলে যাই। আমি মাসুদ জাভেদ জিমি, বুয়েটে পড়ালেখা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। কেউ যদি আমার সাথে আজকেই ফার্স্ট ক্লাস করে থাকো তাহলে তাদের জন্য ইন্ট্রোডাকশনটা বলে দেওয়া। ঠিক আছে, এবং এর আগেও আমি বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে অফলাইনে আমি ফিজিক্স পড়িয়েছি। এই মুহূর্তে আমি শিখর সাথে আছি, ইনশাল্লাহ থাকবো আরো অনেকদিন তোমাদের সবার সাথে, যতদিন পর্যন্ত তোমাদেরকে পাই। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা মূলত গতি শক্তির এক্সপ্রেশনটা দেখব। গতি শক্তির এক্সপ্রেশন আমরা মোটামুটি সবাই জানি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ এমভি স্কোয়ার। মূলত আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি ম্যাথ রিলেটেড হবে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা অনেক বেশি ম্যাথ করব, আমরা আজকের ক্লাসে অনেক বেশি গাণিতিক সমস্যা সমাধান করব। গতি শক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যা, আবার গতি শক্তি ও বিভব শক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যা, এবং আরো একটা জিনিস চলে আসবে সেটা হচ্ছে ভরবেগ। আরো একটা জিনিস চলে আসবে সেইটা হচ্ছে ভরবেগ। ভরবেগ, গতিশক্তি এবং বিভব শক্তি সমন্বিত গাণিতিক সমস্যা। গতিশক্তির সাথে আসলে ভরবেগটা অনেক বেশি রিলেটেড, গতিশক্তির সাথে ভরবেগকে রিলেট করাটা সহজ হয়।
আচ্ছা, আমাদের একটা থিওরেম আছে, যে থিওরেমটাকে আমরা ডাকি হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, বা এটাকে আমরা বলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। যখন বড় হবা, যখন অ্যাডমিশন টেস্টে যাবা, তখন দেখবা যে কাজ শক্তি উপপাদ্য এই কাজ শক্তি উপপাদ্য দিয়েই তোমার মোটামুটি সবকিছু কভার হয়ে যাচ্ছে। এই কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে আমরা এই যাবৎকালে যত কিছু পড়ছি, সবকিছুই সলভ করা যায় একটা মাত্র সূত্র দিয়ে, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তো এই কাজ শক্তি উপপাদ্যটা তোমাদের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত হেল্পফুল, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সূত্র হইতে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এন্ড লাস্টেও দেখো গাণিতিক সমস্যা, মানে কত জায়গায় গাণিতিক সমস্যা। এবং আমি যখন স্লাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম, ঠিক আছে, এই স্লাইডটা যখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমি দেখলাম যে এত বেশি গাণিতিক সমস্যা নিয়ে আসছি, আজকের সারাটা ক্লাস শুধু ম্যাথই আমরা সলভ করব, অন্য কিছু আমাদের করার দরকারই পড়বে না। আজকে আমরা শুধু ম্যাথ সলভ করব, এবং মোটামুটি আমরা যতগুলা ম্যাথ সলভ করব সবগুলা ম্যাথের একটা কমন টার্ম হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন এই সূত্র যদি কারো জানা না থাকে, কেউ যদি বলেন যে আমি আগের ক্লাসগুলা করি নাই, আমার বেসিক ক্লিয়ার নাই, হ্যান হইছে ত্যান হইছে, এরকম কথা যদি বলেন, কিন্তু এরকম কথা বললে আজকের ক্লাসে লাভ হবে না। কারণ আজকের ক্লাসে গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। সো এই জিনিস যদি জানা থাকে, তাইলেই আমরা আজকের ক্লাসে টপাটপ অঙ্ক করতে পারবো। ঠিক আছে, সামনে আসেন। কোন বস্তু গতিশীল থাকার জন্য তার যে সামর্থ্য বা শক্তি লাভ করে, সেটাকে আমরা কি বলি? গতিশীল থাকার জন্য যে সামর্থ্য বা শক্তি লাভ করে, সেটাকে আমরা গতিশক্তি বলি। গতিশক্তির এক্সপ্রেশন কি? গতিশক্তির এক্সপ্রেশন হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখানে তোমাকে অনেকগুলো গাণিতিক গতিশক্তির এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, যে কখনো হচ্ছে ধরো কোনো একটা বাইরে থেকে একটা উল্কাপিণ্ড এসে পড়তেছে, বা গ্রহাণু ছুটে আসতেছে, মিটিওরস বলে এগুলাকে। হাঁটার সময় আমরা গতিশক্তি প্রয়োগ করি, দৌড়ানোর সময় আমরা গতিশক্তি প্রয়োগ করি, পড়ে গেলে আমাদের একটা গতিশক্তি থাকে। ঠিক আছে, এরোপ্লেন উড়ে যাচ্ছে, বা যখন একটা বল থ্রো করছি, সেটার একটা গতিশক্তি থাকছে, এই সমস্ত জিনিসপত্র। আচ্ছা, সামনে আগাই। গতিশক্তির রাশিমালা যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে এটার জন্য খুব বেশি কষ্ট করা লাগে না। আমরা কৃতকাজের সূত্র কি জানি? ডব্লিউ সমান হচ্ছে, আমরা জানি হচ্ছে এফ ডট এস। তাহলে ফোর্সকে আমরা কি লিখতে পারি? ফোর্সকে আমরা লিখতে পারি হচ্ছে এম অফ ই ইন্টু এস। দেয়ারফর এম অফ এর জায়গায় কি লেখা যায়? এম অফ এর জায়গায় লেখা যায় হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস ইন্টু এস লেখা যায়। এখানে এস এস চাইলে আমরা কাটাকাটি দিয়ে দিতে পারি। আমরা এই জায়গায় ধরে নিতে পারি, যদি আমাদের মন চায়, আমরা এই জায়গায় ধরে নিতে পারি যে আদিবেগের ভ্যালু কত? আদিবেগ ইউ এর ভ্যালুটা হচ্ছে 0। আদিবেগ ইউ এর ভ্যালুটা 0, তাহলে আদিবেগ ইউ এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এখান থেকেই আমরা কি পেয়ে যাচ্ছি? এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। এবং এইটাই আসলে কি? গতিশক্তি অথবা কৃত কাজের সমীকরণ। তো গতিশক্তি বা কৃত কাজের সমীকরণটা কি? গতিশক্তি বা কৃত কাজের সমীকরণটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ছোটবেলার সূত্র, আমি জানি এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো। এই সূত্র তো সবার জানা, কারণ নিশ্চয়ই এইটা হয় নাই যে ভাই আমি গতিশক্তির এক্সপ্রেশনটা ভুলে গেছি। এটা কোনোদিন কারো হইতে পারে না। এটা হইলে আমি মানে কি বলবো ওই স্টুডেন্টকে? 2s কেন হইলো ও জিজ্ঞেস করছে, এখানে বলে 2s কেন হইলো। আমি এদেরকে নিয়ে কই যাব? 2s কেন হইলো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। গতির এই সূত্র তুই জানোস না? তাইলে যে জিজ্ঞেস করছস 2s কেন হইলো, আমি তোর নামটা বললাম না, আমি তোর নামটা চেপেই গেলাম বাবু। ঠিক আছে, 2s কেন হইলো সেটা তুমি বুঝে নাও। ঠিক আছে, ওকে, সামনে আগাই। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক খেয়াল করো। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, এই জিনিসটা একটু মজার, যে গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? সম্পর্কটা এরকম যে সাপোজ আমরা ভরবেগকে কি লিখতে পারি? ভরবেগকে আমরা মোমেন্টাম, কিন্তু আমরা মোমেন্টামকে পি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ডোন্ট নো ওয়াই। ভরবেগ হচ্ছে মোমেন্টাম, এবং মোমেন্টাম পি ইকুয়ালস টু কি? পি ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু ভি। অন দা আদার হ্যান্ড আমরা সেই সাথে কি জানি? যে গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি। তাইলে গতিশক্তির চেহারাটা কিরকম? গতিশক্তির চেহারাটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার।
হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির চেহারা। আচ্ছা, এখন খেয়াল করেন উপরে আমি ভি স্কোয়ার তো আছেই, সবাই একটু খেয়াল করি প্লিজ, ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি এই মুহূর্তে। কারো কোনো টেক্সট আমি অ্যাপে বা ফেসবুকে আশাই করছি না, তো তোমার কোনো টেক্সট করার দরকার নাই, তুমি খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সেটা হচ্ছে ভি স্কোয়ারকে আমি ভি স্কোয়ার রেখে দিলাম, কিন্তু এখানে এম ছিল কয়টা? এম ছিল একটা। আমি এম নিয়ে আসলাম হচ্ছে এখানে দুইটা, এম দুইটা এনে আমি লিখলাম এম স্কোয়ার। এম দুইটা এনে আমি কি লিখলাম? এম স্কোয়ার। নিচে একটা টু ছিল এবং এক্সট্রা যেই এমটা আনছি সেটা দিয়ে এই এমটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে খেয়াল করো উপরে একটা এক্সট্রা এম নিয়ে আসছি। এম ছিল কয়টা? একটা। একটার বদলে এখানে কি লিখছি? দুইটা, এম স্কোয়ার লিখছি। ওই এম দিয়ে নিচে কি করছি? ভাগ করে দিছি। তাহলে এইবার খেয়াল করেন উপরে কি লেখা যাবে? উপরে লেখা যাবে হচ্ছে এম ভি, টোটালটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই লেখা যাবে হচ্ছে টোয়াইস এম। তাহলে এম ভি লিখতে পারছি আমরা। তাহলে আমরা কি জানি ভরবেগ পি সমান কি? ভরবেগ পি সমান হচ্ছে এম ভি। তাহলে এই যে এম ভি লিখছি, এই এম ভি এর বদলে কে লেখা যাবে? এম ভি এর বদলে লেখা যাবে হচ্ছে পি। দ্যাট মিনস এখান থেকে আপনি লিখতে পারবেন বা গতি শক্তি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। খুবই সহজ একটা সূত্র, খুবই সহজ একটা সূত্র। আমি আবার শুরু থেকে পুরোটা বলে আসছি, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ভরবেগ পি ইকুয়ালস টু কি? ভরবেগ পি ইকুয়ালস টু হচ্ছে এমভি। গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। এখন এই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, টুটা তো নিচে ছিল, টুটাকে নিচেই রেখে দিলাম, সরি। উপরে এম ভি স্কোয়ার ছিল, উপরে কি ছিল? এম ভি স্কোয়ার। তো এম এর বদলে আমি এখানে কি লিখলাম? আমি এখানে লিখলাম হচ্ছে এম স্কোয়ার। এম এর বদলে কি লিখছি? এম এর বদলে আমি লিখছি হচ্ছে এম স্কোয়ার। তো এম এর বদলে যে এম স্কোয়ারটা লিখছি, এই এমটাকে ব্যালেন্স করার জন্য নিচে এম দিয়ে ভাগ করে দিছি, উপরের এম স্কোয়ারকে দিয়ে নিচের এম দিয়ে ভাগ করে দিছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি? এবার হচ্ছে এম ভি হোল স্কোয়ার। এম ভি হোল স্কোয়ার উপরে, আর নিচে কি আছে? টোয়াইস এম। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এবং এই যে সূত্র থেকে আমি যদি গ্রাফটা আঁকি, তাহলে কাইনেটিক এনার্জি বনাম, সরি, কাইনেটিক এনার্জি বনাম আমি যদি পি এর গ্রাফ আঁকি, তাহলে ই স্কোয়ার প্রপোর্শনাল টু পি আসবে। ই স্কোয়ার প্রপোর্শনাল, সরি, ই কে প্রপোর্শনাল হচ্ছে পি স্কোয়ার। কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল হচ্ছে পি স্কোয়ার, কারণ ভরটা হচ্ছে ধ্রুবক, ভরটাকে হচ্ছে ধ্রুবক। সো ভরটাকে ধ্রুবক ধরে আমি কি লিখে দিছি? কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল হচ্ছে পি স্কোয়ার। এবং এইটা বুঝতেই পারতেছো ওয়াই ইকুয়ালস টু এম এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এম এক্স স্কোয়ারের মতো একটা গ্রাফ তৈরি করবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? কোনটা কোন প্রতীক নির্দেশ করে সেটা তো আসলে বলে দেওয়াটা খুবই সহজ। এম মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে বেগ। এম মানে ভর, ভি মানে বেগ। এক্সট্রা এম নিয়ে আসছি এম ভি বানানোর জন্য, ভরবেগ বানানোর জন্য। ভরবেগটা বানানো দরকার না, এই ভরবেগ বানানোর জন্য এম ভি নিয়ে আসছি, ঠিক আছে? ওকে স্যার, নুসরাত জাহান বুঝতে পারছিস তাইলে? ওকে, ইয়েস বস। আসেন সামনে আগাই, সামনে আগাই। গ্রাফটা ইম্পর্টেন্ট, গ্রাফটা মনে রাখবেন। কাইনেটিক এনার্জি বনাম, কাইনেটিক এনার্জি বনাম মোমেন্টাম, কাইনেটিক এনার্জি বনাম মোমেন্টামের গ্রাফ হচ্ছে এই রকম। ওকে, সামনে আগাই আমরা। ফার্স্ট কথা, গতি শক্তি কি ঋণাত্মক হইতে পারে কি না? কি মনে হয়? তোমাদের মতামত দাও, তোমাদের মতামত চাই। গতি শক্তি কি ঋণাত্মক হইতে পারে কিনা? ক্লাস শুরু হয়েছে আরো 15 মিনিট আগে, এখন এসে মানে কি জানি নাম ঠিকানা খবর খোঁজ খবর নিতেছেন, কোনো দরকারই তো নাই, কোনো দরকার নাই। এ গতি শক্তি কি ঋণাত্মক হইতে পারে কিনা? সহজ উত্তর হচ্ছে না, গতি শক্তি কোনোদিন ঋণাত্মক হইতে পারে না। কারণ ফার্স্ট কথা হচ্ছে বস্তুর ভর,
মনে রাখো এটা তোমার খতে লিখতে হবে, সৃজনশীলের খ নম্বরে এই জিনিস লাগবে, সৃজনশীলের খ নম্বরে এই জিনিস লাগবে। বস্তুর ভর এম, এটা সারা জীবন যত বড় হোক যত ছোট হোক এটা সারা জীবন পজিটিভ। বস্তুর ভর সবসময় কি হবে, বস্তুর ভর সবসময় পজিটিভ হবে। এবং বস্তুর বেগ, বস্তুর বেগ কি হইতে পারে, বস্তুর বেগের মান পজিটিভ হইতে পারে বা বস্তুর বেগের মান নেগেটিভ হইতে পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বস্তুর বেগের মান পজিটিভ হইতে পারে বা বস্তুর বেগের মান নেগেটিভ হইতে পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভি স্কোয়ার এইটা অলওয়েজ পজিটিভ হবে, এইটা অলওয়েজ কি হবে, এটা অলওয়েজ পজিটিভ হবে। ভি স্কোয়ারটা পজিটিভ না হওয়ার কোনো কারণ নাই। যখনই তুমি বর্গ করে দিবা, যখনই তুমি বর্গ করে দিবা, সেটা একটা ধনাত্মক রাশিকে তুমি বর্গ করো অথবা একটা ঋণাত্মক রাশিকে তুমি বর্গ করো, সবসময় ওইটা বর্গ করার পরে কি পাবো, সবসময় ওইটা বর্গ করার পরে পাবো হচ্ছে পজিটিভ। সুতরাং গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। কেন? দুইটা কথা বলবা। একটা কথা কি, বস্তুর ভর এম সবসময় পজিটিভ, একটা কথা হচ্ছে বস্তুর ভর এম সবসময় পজিটিভ থাকবে। আচ্ছা ফাইন, ভালো কথা। এরপরে দুই নাম্বার কথা কি, দুই নাম্বার কথা হচ্ছে বস্তুর বেগের মান পজিটিভও হইতে পারে, বস্তুর বেগের মান পজিটিভও হইতে পারে, আবার বস্তুর বেগের মান নেগেটিভও হইতে পারে। কিন্তু বস্তুর বেগের মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ভি স্কোয়ার ইকুয়ালস টু অলওয়েজ পজিটিভ। ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু অলওয়েজ পজিটিভ। ঠিক আছে। মিনহাজ ভাইয়া কি প্রশ্ন আছে তোমার সেটা বলেন, মিনহাজ ভাইয়ার কি প্রশ্ন সেটা একটু বলেন দেখি। মানে প্রশ্ন তো আসলে জাতের প্রশ্ন হইতে হবে, যে একটা ভালো প্রশ্ন করছো সেটার আমি অ্যান্সার দিব। আমি ম্যান ইউর সাপোর্টার না আমি অন্য কিসের সাপোর্টার, এইসব যদি কোশ্চেনে আসে তাইলে তো আমি আর মানে মানে মানুষজন ভালো আছেন কি না এগুলো জিজ্ঞেস করতেছে। তো আমি দরকার মনে করলে আমি আসলে যেসব কোশ্চেনের আমি দরকার মনে করি সেসব কোশ্চেনের অ্যান্সার দিই, যেসব কোশ্চেনের সরি আই এম এক্সট্রিমলি সরি, যেসব কোশ্চেনের আমি দরকার মনে করি না, বা কখনো যদি এরকম হয় যে উঠে চলে গেছে কোশ্চেন আমি দেখতে পাইনি, সেটা হয়তো আমি মিস করতে পারি। ঠিক আছে, ওকে। মানুষের আবার সেমিস্টার পরীক্ষা হয় নাকি? কলেজে পড়স তোরা, তোরা পড়স কলেজে, তোকে আবার সেমিস্টার পরীক্ষা কি রে? সেমিস্টার পরীক্ষা কি এটা বল, সেমিস্টার পরীক্ষা কি করে আসে বুঝলাম না। ওকে ফাইন, আসেন সামনে আগাই। এরপরে আসেন, একটা ভালো কথা এখানে বলা হয়েছে, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর কি সমান, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি এটা জিজ্ঞেস করছে তোমাকে। তাইলে আসো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি সরি, আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে পি অফ হালকা, পি অফ হালকা ইজ ইকুয়ালস টু কি, ইজ ইকুয়ালস টু হচ্ছে পি অফ ভারী। ওকে, হালকা বস্তুর ভরবেগ এবং ভারী বস্তুর ভরবেগ সমান। আচ্ছা, এমত অবস্থায় বোথ সাইড স্কোয়ার করে দেই, তাহলে পি স্কোয়ার অফ হালকা ইজ ইকুয়ালস টু কি লিখা যাবে, পি স্কোয়ার অফ ভারী। কেমনে লিখছি এই কথাটা, উভয় পাশে বর্গ করে। কিভাবে আসছে এই লাইনটা, এই লাইনটা আসছে হচ্ছে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে এই লাইনটা আমরা পেয়ে গেছি। এখন খেয়াল করেন গতিশক্তির সাথে আপনি ভরবেগের একটা রিলেশনশিপ বানাইছিলেন, এই হচ্ছে আমাদের গতিশক্তির সাথে ভরবেগের রিলেশনশিপ। তো এইখান থেকে খেয়াল করো, এইখান থেকে আমি এইটা লিখতে পারি না যে পি স্কোয়ার সমান হচ্ছে 2 অফ ই কে, সরি গতিশক্তি পি স্কোয়ার সমান কি লেখা যায়, পি স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে 2m ইন্টু ই কে কাইনেটিক এনার্জি।
গতিশক্তি সমান সরি ভরবেগের স্কোয়ার সমান কি লেখা যায়? ভরবেগের স্কোয়ার সমান লেখা যায় 2m ইন্টু কে, এইটা লেখা যায়। ওকে, সামনে আসি দেখি। এই জায়গায় এসে আমরা আবার কি করব? এই জায়গায় এসে এবার আমরা লিখে দিব যে পি স্কোয়ার অফ হালকা। তাহলে পি স্কোয়ার অফ হালকা এটাকে কে লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে 2 ইন্টু স্মল এম ইন্টু কাইনেটিক এনার্জি অফ হালকা। Kinetic energy of halka is equals to 2 into capital M into kinetic energy of ভারী। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তাহলে এমত অবস্থায় আসো, বোথ সাইড থেকে আমরা কি করতে পারি? বোথ সাইড থেকে আমরা 2 আর 2 কে কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে বোথ সাইড থেকে 2 আর 2 কে যদি কাটাকাটি করা হয়ে যায়, 2 আর 2 কে কাটাকাটি করা 2 আর 2 কাটাকাটি করা শেষ হলে আমরা কি করব? 2 আর 2 কাটাকাটি করা শেষ হলে আমরা একটু ডানের কলামটায় চলে যাই। ডানের কলামটায় চলে গেলে খেয়াল করো কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে ই কে অফ হালকা, হালকা বস্তুর গতিশক্তি ডিভাইডেড বাই ই কে অফ ভারী। হালকা বস্তুর গতিশক্তি ডিভাইডেড বাই ভারী বস্তুর গতিশক্তি। কোনাকুনি গুণ করে দিছি। কোনাকুনি গুণ করে দেওয়ার কারণে এম থেকে যাবে উপরে। তাহলে উপরে কি থেকে গেল? উপরে থেকে গেল হচ্ছে ক্যাপিটাল এম, নিচে থেকে গেল স্মল এম। ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এমটা হচ্ছে ভারী বস্তুর ভর। ক্যাপিটাল এম হচ্ছে ভারী বস্তুর ভর। স্মল এম কি? স্মল এম হচ্ছে হালকা বস্তুর ভর। স্মল এম হচ্ছে হালকা বস্তুর ভর। তাহলে হালকা বস্তুর গতিশক্তি ডিভাইডেড বাই হালকা বস্তুর ভারী বস্তুর গতিশক্তি, এইটা ইকুয়ালস টু কি? এইটা ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম। যেহেতু যেহেতু কি হচ্ছে ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন স্মল এম, মানে ভারী বস্তুর ক্ষেত্রে একটা জিনিস তো কনফার্ম, ভারী বস্তুর ভর বেশি, হালকা বস্তুর ভর কম। হালকা বস্তুর ভর কম, ঠিক আছে? ভরবেগ আর বিভব শক্তির মধ্যে কোনো সম্পর্ক নাই মিনহাজ ভাই। যেখানে পড়াচ্ছি ওই পড়া রিলেটেড কোশ্চেন করেন, যেটা পড়াচ্ছি সেই পড়া রিলেটেড কোশ্চেন করেন, ঠিক আছে? যেহেতু ক্যাপিটাল এম এর মান স্মল এম এর চাইতে বেশি, ক্যাপিটাল এম এর মান স্মল এম এর চাইতে বেশি, সুতরাং আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো গতি শক্তি অফ হালকা বস্তু, গতি শক্তি অফ হালকা বস্তু ইজ গ্রেটার দেন গতি শক্তি অফ ভারী বস্তু। হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির চাইতে বেশি হবে। কোন কন্ডিশনে? এটা কোন কন্ডিশনের জন্য বলা হয়েছে? যেই কন্ডিশনে দুইটা বস্তুর ভরবেগ সমান, একটা হালকা বস্তুর ভরবেগ আর একটা ভারী বস্তুর ভরবেগ, এই দুইটা ভরবেগ যখন সমান, এই দুইটা ভরবেগ যখন সমান, এই সিচুয়েশনে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির চাইতে বেশি হবে। হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির চাইতে বেশি হবে। জিমি ভাইয়া 2 কেন দিয়েছিলেন? কোথায় 2 কেন দিয়েছিলাম? 2 আসবেই যে ভাই, কারণ আমরা কি জানি? আমরা জানি পি স্কোয়ার সমান কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টোয়াইস এম, আজকের ক্লাসেই দেখাইছি। তাহলে সরি, পি স্কোয়ার সমান কাইনেটিক এনার্জি ডিভাইড বাই টোয়াইস এম না, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। তাইলে এখান থেকেই তো আসে, এখান থেকেই তো এটা লেখা যায়, এখান থেকেই তো লেখা যায় যে পি স্কোয়ার সমান কি? পি স্কোয়ার সমান 2m ই কে। সো পি স্কোয়ার এর জায়গায় লিখছি 2m ই কে, পি স্কোয়ার এর জায়গায় 2m ই কে লিখছি। আমি আরেকবার এটা বুঝাই দিচ্ছি, খুব সিম্পল একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস আমি আরেকবার বুঝাই দিচ্ছি। কারা কারা বুঝছি এটা প্রথমবারে সেটা একটু আমাকে জানাও। কারা কারা প্রথমবারে বুঝছি সেটা একটু জানাও, আর আমি আরেকবার এটা বুঝাই দিচ্ছি, আরেকবার সেটা বুঝাই দিচ্ছি। ভর আর ওজন কি এটা বুঝিস না ধ্বংস? ভর আর ওজন যদি না বুঝিস, ভর হচ্ছে বস্তুর মোট যে পদার্থের পরিমাণ, সেটা হচ্ছে বস্তুর ভর। আর ওজন মানে ওইটাকে 9.8 দিয়ে গুণ করা লাগে।
ওজন মানে ওটাকে 9.8 দিয়ে গুণ করা লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা বুঝেছো, আই লাভ ইউ অল, লাভ ইউ লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা বুঝে নাই তাদের জন্য বলতেছি আরেকবার, সবার প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলে তোমাকে কি বলছে, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর ভরবেগ সমান। তাহলে একটা হালকা বস্তুর ভরবেগ আর একটা ভারী বস্তুর ভরবেগ সমান। আচ্ছা, তো ভরবেগ যদি সমান হয়, এর পরের লাইনে আমি ভরবেগটারে কি করছি, উভয় পাশে আমি বর্গ করে দিছি। উভয় পাশে বর্গ করে কি বানাইছি, উভয় পাশে বর্গ করে স্কোয়ার বানাইছি। তাহলে পি স্কোয়ার অফ হালকা ইজ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার অফ ভারী। ওকে ফাইন। তাহলে 2m অফ হালকা ইজ ইকুয়ালস টু 2m ক্যাপিটাল এম। এখানে ক্যাপিটাল এম আর স্মল এম এর পরিচয়টা কি সেটাও বলে দিচ্ছি। ক্যাপিটাল এম মানে কি, ক্যাপিটাল এম মানে হচ্ছে ভারী বস্তুর ভর, হালকা এম মানে হচ্ছে, স্মল এম মানে হচ্ছে হালকা বস্তুর ভর। তাহলে 2m অফ হালকা ইজ ইকুয়ালস টু 2m অফ ভারী। আশা করি বুঝতে পারছেন। সুতরাং এবার জাস্ট কিছু না, কাইনেটিক এনার্জিটারে নিচে নিয়ে আসছি, কাইনেটিক এনার্জিটারে নিচে নিয়ে আসছি, এই ভরটাকে ওর নিচে নিয়ে গেছি, কোনাগুনি গুণ করে দিছি দুইটা জিনিসকে। তাহলে কি হয়েছে, উপরে ক্যাপিটাল এম নিচে স্মল এম, উপরে কাইনেটিক এনার্জি হালকা নিচে কাইনেটিক এনার্জি ভারী। গুণের হিসাবে জিনিসটা ঠিক আছে কিনা এটা মিলায় দেখবেন। তাহলে এখন ক্যাপিটাল এম এর মান অবশ্যই স্মল এম এর চাইতে বড়, কারণ তোমাকে কি বলছে, ওইটা ভারী। এটা আমরা ধরেই নিছি যে ক্যাপিটাল এম মানে কি, ক্যাপিটাল এম মানে বড় ভর। আমরা এটা ধরেই নিছি ক্যাপিটাল এম মানে বড় ভর, আর স্মল এম মানে হচ্ছে হালকা ভর। সো এই দুইটাকে রাখছি। এটা অন্যভাবে করা যায় কিনা আমি জানি না, তুমি অন্যভাবে চেষ্টা করে দেখো, তোমাদের যাদের কাছে মনে হয় যে এটা অন্য অ্যাপ্রোচে করা যায়। তোমাদের জন্য আরেকটা ছোট্ট মজার জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। তো সেটা তুমি হোমওয়ার্কে আমার জন্য করবা। হোমওয়ার্কে তুমি কি করবা, সেটা হচ্ছে একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর গতি শক্তি সমান। এবারে এসে তোমাকে কি বলছে, হালকা বস্তু আর ভারী বস্তুর কি গতি শক্তি সমান, কোনটির ভরবেগ বেশি। চলে যাবে এটা হোমওয়ার্ক, হালকা বস্তু আর ভারী বস্তুর গতি শক্তি সমান, কোনটির ভরবেগ বেশি। এটা তোমাকে হোমওয়ার্কে দিলাম। এই হোমওয়ার্কটা করে সবাই অবশ্যই নিজেদের যে ক্লোজড গ্রুপ আছে সেই ক্লোজড গ্রুপে শেয়ার করেন, নিজেদের যে ক্লোজড গ্রুপ আছে সেই ক্লোজড গ্রুপে শেয়ার করেন, ঠিক আছে? মানে যে ফেসবুক গ্রুপটা আমাদের আছে। সবাই আশা করি বুঝতে পারছেন। ওকে আবরার, তুই ক্লাসটা একটু পিছনে গিয়ে দেখিস, ক্লাসটা তুই পরে রেকর্ডিং দেখে নিস, তুই রেকর্ডিং দেখলে অবশ্যই বুঝবি। আবরার, তুই রেকর্ডিং দেখলে অবশ্যই বুঝবি। আমি তোকে বললাম আবরার নাদিম, ই কে ভারীকে উপরে নেওয়া যায়, ঠিক আছে? ই কে ভারীকে কি বলবো আর, তোদেরকে পানি ভাত হোমওয়ার্ক কি দিতে হবে? পানি ভাত হোমওয়ার্ক না দিলে তো তোরা বাসায় সলভ করবি না। কয়জন মানুষ তোরা হোমওয়ার্ক করস, ক্লাস করতেছস প্রায় 300 350 মানুষ। ফেসবুকে কিছু মানুষ আছে কি ভাই, ফেসবুকেও কিছু মানুষজন আছিস তোরা, কিন্তু মানে হোমওয়ার্ক জমা দেওয়ার বেলায় তোদের সেরকম রেসপন্স পাওয়া যায় না। বা ফেসবুকে শিখবো জিতবো গ্রুপে তোরা যে একটা ক্লাস করছস, ক্লাসের পরে একটা ফিডব্যাক দিবি না তোরা, যে ভালো করছি খারাপ করছি, খুব ভালো পড়াইছেন বা খুব ভালো খারাপ পড়াইছেন, ঠিক আছে? এটা বলবি না, এগুলো বলতে হবে তো, ঠিক আছে? কইরেন কইরেন। ওকে আসেন আমরা এবার এই অঙ্কটার দিকে তাকাই। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। সবাই খেয়াল করি কি বলা হয়েছে, 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি আনুভূমিক রাস্তায়, অনুভূমিক হবে চলাকালে, এদূর পর্যন্ত থামেন, চলাকাল পর্যন্ত থামেন। তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে কি পাইছেন আপনি, এখান থেকে আপনি পাইছেন কোন একটা বস্তুর ভর কত, এই বস্তুটার ভর হচ্ছে 40 কেজি। তো এটাকে ভর না বলে এটাকে আপনি কি বলেন, এটাকে আপনি বলেন হচ্ছে এই বস্তুটার আদি ভর। তাহলে আদি ভর কত, m1 এর ভ্যালু হচ্ছে 40 কেজি। আচ্ছা, এই বস্তুটার আদি গতি শক্তি ই কে অফ 1, আদি গতিশক্তি, এই আদি গতিশক্তির ভ্যালু কত, আদি গতিশক্তির ভ্যালু হচ্ছে 180 জুল। তাহলে এই বস্তুর আদি বেগ কত সেটা আমরা এখনো জানি না, সেটা আমরা জানতে পারি চাইলে। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে হচ্ছে বা হাফ m1 v1 স্কয়ার, হাফ m1 v1 স্কয়ার ইকুয়ালস টু কি, হাফ m1 v1 স্কয়ার ইজ ইকুয়ালস টু 180 জুল। বা এই জায়গা থেকে কি লেখা যাবে, এই জায়গা থেকে লেখা যাবে
হাফ ইন্টু m1 এর ভ্যালু কত, m1 এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু v1 স্কয়ার ইজ ইকুয়ালস টু কি, সরি, ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 জুল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন, এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব 180 ইন্টু 2, therefore 180 ইন্টু 2 360 ডিভাইডেড বাই 40 9। তাহলে v1 স্কয়ারের ভ্যালু কত আসছে, v1 স্কয়ারের ভ্যালু আসছে 9। therefore এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারবো যে সুতরাং v1, সুতরাং v1, এই v1 এর ভ্যালু কত, v1 এর ভ্যালু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটা কি করতেছিল, এই বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। যখন বস্তুর ভর কত, m1 এর ভর হচ্ছে 40 কেজি, m1 এর মান, এবং v1 এর মান কত, v1 এর মান 3 মিটার পার সেকেন্ড। এইটুক পর্যন্ত বলেন দেখি সবাই বুঝতে পারছেন কিনা। ইব্রাহিম, জান্নাত, ইব্রাহিম তুই এতবার অ্যান্সার দিছিস কেন, অন্যদের কমেন্টই তুই দেখতে দিচ্ছিস না, কি অবস্থা ইব্রাহিম, এরকম করলে হবে? বন্ধুদের কমেন্ট দেখতে দিবি না তুই ভাইকে? ঠিক আছে, v1 কেন বের করেছি, এই এমনিতে খুশিতে ঠেলায় ঘটতে লাগবে যে, সেই জন্যে জানি তো এটা লাগবে, কারণ ভর দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, তো তোমার এটার বেগটা লাগবে না, বেগটা তো অবশ্যই লাগবে, বেগটা বের করে নাও, অন্য কোনো ধরো লাগবে না। আমি তো জানি না, আমি এখনো পুরো অঙ্কের প্রশ্নও পড়ি নাই, আমি পুরো অঙ্কের প্রশ্নটাও পড়ি নাই, কিন্তু এদূর পড়ার পরেই আমি বলছি যে আমি আগে বেগটা বাইর করব। কেন বলছি, কারণ আমি জানি, ফিল করতেছি, এটা একটা ফিলিংস, ইনস্টিংক্ট, যে গতিশক্তি সমান কি। আমরা জানি এই গতিশক্তি সমান কি, গতিশক্তি সমান হচ্ছে, সরি, গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে একটাই তো অজানা রাশি আছে, বেগ, একটাই অজানা রাশি আছে, বেগ। তো বেগটা লাগবে না, বেগটা বের করে নিছি আমরা, বেগটা বের করে নিছি। তো বেগ কেন বাইর করলাম, কেমনে কি বলবো, না এটা শেষ বেগ না, এটা আদি বেগ। এখানে যে বেগটা পাইছেন, এই বেগটা হচ্ছে বস্তুর আদি বেগ, এই বেগটা হচ্ছে বস্তুর আদি বেগ, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন কি হয়েছে, এবার কাহিনী পাল্টাই গেছে, এবার কাহিনী পাল্টাই কি গেছে, এবার আমরা পুরো কোশ্চেনটা পড়বো, এবার আমরা পুরো কোশ্চেনটা পড়বো, ঠিক আছে? 40 কেজি ভরের একটা ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি অনুভূমিক রাস্তায় চলাকালে, অনুভূমিক, হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক, লিখছে আনুভূমিক, অনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে 20 কেজি ভরের একটি বস্তু খাড়া ভাবে নামিয়ে দিলে, 20 কেজি ভরের একটা বস্তু কিভাবে নামায় দিছি, 20 কেজি ভরের একটা বস্তু খাড়া ভাবে নামায় দিছি, 20 কেজি ভরের একটা বস্তু কিভাবে নামাইছি, খাড়া ভাবে, উপর থেকে সোজা করে নামায় দিছি। সো উপর থেকে সোজা করে যেহেতু নামায় দিছি, বা উপর থেকে কাট করে নামায় দিলেও কোনো সমস্যা হইতো না, ব্যাপারটা হচ্ছে বস্তুটা গতিশীল, গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায়, এটা সবাই মনে রাখবেন যে গতিশীল অবস্থায় বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, যেহেতু বস্তুটা গতিশীল, গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় ভরবেগের মানে ভর যোগ করলেও ভরবেগের পরিবর্তন হয় না, ভর যোগ করলেও ভরবেগের পরিবর্তন হয় না, ভরবেগের পরিবর্তন হয় না। এখন সিনারিওটা কিরকম, সিনারিওটা কিরকম এইটা একটু বুঝেন। মনে করেন এটা একটা লরি বা এটা একটা গাড়ি ছিল, তো এই লরি বা গাড়িটা গতিশীল ছিল, এই লরি বা গাড়িটা সামনের দিকে গতিশীল ছিল যে কোনো একটা ভেলোসিটি v1, v1 বেগে এটা সামনের দিকে গতিশীল ছিল। সো এমত অবস্থায় আপনি হঠাৎ করে কি করলেন, এটার উপরে 20 কেজি ভরের একটা বাক্স রেখে দিলেন, এটার উপরে আপনি কি করলেন, এটার উপরে আপনি 20 কেজি ভরের একটা বাক্স রেখে দিলেন, তাহলে এই পুরা সিস্টেমটার কি ভর পাল্টায় গেল না, এই পুরা সিস্টেমের কি হয়েছে, এই পুরো সিস্টেমের ভরের
পরিবর্তন হয়েছে। তো পুরো সিস্টেমের ভরের পরিবর্তন হইলে এটার সাথে কে অ্যাডজাস্ট হবে জানো? এটার সাথে অ্যাডজাস্ট হবে হচ্ছে বেগ। বেগটা অ্যাডজাস্ট হয়ে, যেহেতু ভর বৃদ্ধি পাইছে, কথা শুনবো সবাই মনোযোগ দিয়ে, যেহেতু ভর বৃদ্ধি পাইছে তাই বেগের মান কমে যাবে। মানে সেটা আমরা এখনো জানি না যে বেগের মান বাড়বে না কমবে, এটা আমরা বাইর করলে জানবো যে বেগের মান কমে গেছে। বাট আলটিমেটলি ঘটনা এটা, যেহেতু ভরবেগ সেম থাকবে, গতিশীল অবস্থায় ভর যোগ করলেও ভরবেগের পরিবর্তন হয় না। তো এমত অবস্থায় এখান থেকে কি লেখা যাবে? লেখা যাবে সুতরাং, সুতরাং কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে m1v1 ইজ ইকুয়ালস টু হচ্ছে m2v2। m1v1 ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? m1v1 ইজ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে m2v2। তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে আগাই, এবার যদি আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, সামনের দিকে আগালে আমরা কি লিখতে পারবো খেয়াল করো। m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু ছিল 40 ইন্টু v1 এর ভ্যালু কত ছিল? v1 এর ভ্যালু ছিল হচ্ছে 3। আচ্ছা, m2 এর ভ্যালু কত? m2 এর ভ্যালু হচ্ছে 40 যোগ 20, 40 যোগ 20 ইন্টু v2। তাহলে বা এখান থেকে যোগ বিয়োগের গুণভাগ শেষ করি, একবারেই আমি করে ফেলি। 40 ইন্টু 3 120 ডিভাইডেড বাই 60, 2 আসবে। তার মানে v2 এর ভ্যালু কত পাইলাম? v2 এর ভ্যালু পাইলাম 2 মিটার পার সেকেন্ড। v2 এর মান আমি কত পাই গেছি? v2 এর মান পাইছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে মোট গতি শক্তি কত? মোট শক্তি কত হবে? তো মোট শক্তি মানে আলটিমেটলি মোট গতি শক্তি কত হবে সেটাই বাইর করতে বলছে। মোট শক্তি কত মানে মোট গতি শক্তি কত। সুতরাং আমরা কি লিখবো? সুতরাং আমরা লিখবো হচ্ছে মোট শক্তি বা মোট গতি শক্তি, যেটাই আপনি বলেন না কেন। এবার কিন্তু ভর পরিবর্তন হয়ে যাবে, ভর পরিবর্তন হয়ে যাবে, ভর পরিবর্তন হয়ে m2 এর মান কত? মনে রাখেন m2 এর মান কিন্তু হচ্ছে 20 প্লাস 40, 20 প্লাস 40, দ্যাট মিনস m2 এর মান হচ্ছে 60 কেজি। দেয়ারফর মোট গতি শক্তি, এইটাকে নাম দিলাম ek অফ 2। এই ek অফ 2 ইকুয়ালস টু হচ্ছে হাফ, m মানে হচ্ছে 60, ভি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, দ্যাট মিনস বা গতি শক্তির মান আসবে 120। কাইনেটিক এনার্জি ek অফ 2 ইকুয়ালস টু কি পেয়ে গেলাম? 120 জুল। কাইনেটিক এনার্জির ভ্যালু পেয়ে গেছি 120 জুল। ইব্রাহিম, ফাতেমা, সামিয়া, তাসিন, মারুফা, আরো অনেকে অনেকে হয়তো আমার অ্যান্সার দিয়েছিলেন। 20 কেজি নামাতে বলছে, অ্যাড করেছেন, অ্যাড করছেন কেন? ওরে মারে, ওরে মারে বাবারে, কি বললি? 20 কেজি ভরের একটি বস্তু খাড়া ভাবে নামিয়ে দিলে, মানে একটা গাড়ি চলতেছিল, একটা ট্রলি এত জুল গতিশক্তি নিয়ে অনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে 20 কেজি ভরের একটি বস্তু খাড়া ভাবে নামায় দিছি, তাহলে কি 20 কেজি ভরের বস্তুটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তাই বুঝাচ্ছে না? তুমি নামিয়ে দেওয়া বলতে কি বুঝাচ্ছ? যে এখান থেকে 20 কেজিকে বাইর করে নিয়ে গেছি। ঠিক আছে, বেগ চেঞ্জ হবে ভাইয়া, বেগ চেঞ্জ হবে তো অবশ্যই, কারণ ভরবেগ অপরিবর্তিত থাকবে, ভরবেগ অপরিবর্তিত থাকবে কিন্তু বেগের মানটা পরিবর্তন হবে। ভরবেগ সেম থাকবে, বেগ চেঞ্জ হবে, বেগ চেঞ্জ হবে, ভরবেগ সেম থাকবে, ভরবেগ সেম থাকবে। নূরে জান্নাত, তোমার কমেন্ট দেখা যায়, তোমার কমেন্ট দেখা যায় ভাইয়া, নো ওয়ারিজ। কারা কারা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছেন জলদি ঝটপট চটপট আমাকে কমেন্টে জানান, ক্লিয়ার লিখে জানান, জলদি ঝটপট জানান সবাই, জলদি ঝটপট সবাই কমেন্ট করে জানান। সহজ অঙ্ক, একটাই লজিক আছে এখানে, সেই লজিকটা এখানে লিখে দিছি। একটাই লজিক আছে এই অঙ্কের, সেটা কি? সেটা হচ্ছে গতিশীল বস্তুর, গতিশীল বস্তুর কি হবে না? গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় ভর যোগ করলেও ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। গতিশীল অবস্থায় বস্তুর ভর যোগ করলেও ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না, এই একটাই লজিক, এই একটাই লজিক। ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উম্মে হানি। হ্যাঁ তোমার কমেন্ট দেখা যায়, তোমার কমেন্ট দেখা যায়। ওকে ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার।
ওকে, সামনে আগাই, সামনে আগাই। কি বলা হয়েছে? 6 কেজি ওজনের একটি ব্লক অনুভূমিক মসৃণ টেবিলের উপর 3 মিটার পার সেকেন্ড বেগে চলাকালীন অবস্থায় একটি স্প্রিংকে আঘাত করলো। খুব ভালো কথা। এবং স্থির অবস্থায় এলো। তাহলে খেয়াল করো, একটা বস্তু গতিশীল ছিল, 6 কেজি তার ভর, মেবি 6 কেজি ওজন লিখে ফেলছি আমরা, 6 কেজি তার ভর হওয়ার কথা। 6 কেজি ভরের একটা ব্লক অনুভূমিক টেবিলের উপরে এত বেগে চলাকালীন অবস্থায়, এত বেগে চলতেছিল, 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। 3 মিটার পার সেকেন্ড বেগে চলাকালীন অবস্থায় একটা স্প্রিংকে আঘাত করলো এবং স্থির অবস্থায় এলো। স্প্রিং এর বল ধ্রুবক দিয়ে দেওয়া আছে। স্প্রিংটি কতটা সংকুচিত হয়েছে, স্প্রিংটি কতটা সংকুচিত হয়েছে। অঙ্কে যাওয়ার আগে সিনারিওটা আপনি বুঝতে পারছেন কিনা, সিনারিওটা যে এখানে কি ঘটছে, এই সিনারিওটা, এই চিত্রটা কি আপনার চোখে ক্লিয়ার কিনা, এই চিত্রটা কি আপনার চোখে ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে বলেন যে কি হইতেছিল বাবু। ব্যাপারটা এরকম ছিল যে একটা কাঠের ব্লক বা কিছু একটা ছিল, যেটার ভর কত, যেটার ভর হচ্ছে 6 কেজি। এটা দৌড়াইতেছিল, গতিশীল ছিল কত বেগে, এটা 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, দৌড়াইতেছিল। এবং এটা সামনে যায় কি করছে, এটা সামনে যায় একটা স্প্রিংকে আঘাত করছে। স্প্রিংটা হয়তো বা কোনো একটা দেয়ালের সাথে বা কোনো কিছুর সাথে অ্যাটাচ। তাহলে স্প্রিংটাকে যখনই ধাক্কা দিছে, যখনই কাঠের ব্লকটা গিয়ে কি হয়েছে, কাঠের ব্লকটা গিয়ে স্প্রিংটাকে ধাক্কা দিছে এবং জিনিসটা কি হয়ে গেছে, জিনিসটা স্থির অবস্থায় চলে আসছে। তার মানে তার বেগের মান কত হয়ে গেছে, তার বেগের মান 0 হয়ে গেছে। তো বেগের মান 0 হয়ে যাওয়া মানে কি? বেগের মান 0 হয়ে যাওয়া মানে হচ্ছে এই যে ব্লকটা ছিল, এই ব্লকটার মধ্যে একটা কাইনেটিক এনার্জি ছিল। এই কাইনেটিক এনার্জিটা কি হয়েছে, এই কাইনেটিক এনার্জিটা স্প্রিংকে সংকুচিত করছে। এই কাইনেটিক এনার্জিটা কি করছে, স্প্রিংটাকে সংকুচিত করছে। কদ্দূর সংকুচিত করছে এইটা বাইর করতে বলছে, যে স্প্রিংটা এই যে সংকুচিত হয়েছে, এই সংকোচনের পরিমাণটা কত, এক্স এর পরিমাণটা কত, এই সংকোচনের পরিমাণটা কত। ঠিক আছে, তো আমরা এখানে এইটা বলতেছি যে 6 কেজি ভরের হবে বাবা, 6 কেজি ওজন না, 6 কেজি ভরের, 6 কেজি ভরের। তো আমি যেটা বলতেছি সেটা একটু খেয়াল করেন যে নর্মালি 6 কেজি ওজন যদি তুমি কোথাও লেখা দেখো, মানে গ্র্যাভিটি রিলেটেড কোনো অঙ্কে, তখন 6 কেজির সাথে 9.8 গুণ করা লাগে। কিন্তু এটা যেহেতু অনুভূমিক তল, তো এই জন্য আমার আর 9.8 দিয়ে গুণ করা লাগতেছে না, যেহেতু আমরা অনুভূমিক তলে আছি, যেহেতু আমরা হরাইজন্টাল এক্সিসের উপর আছি, এই জন্য 9.8 দিয়ে গুণ করার কোনো দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ কোয়েশ্চেন তুলে নাও, কোয়েশ্চেন তুলে নাও, কোয়েশ্চেন তোলার জন্য তোমাদের সময় দরকার হলে কোয়েশ্চেন তুলে নাও, কোয়েশ্চেন তুলে নাও চট জলদি। আরে মানুষজন অ্যান্সার বের করে দিচ্ছে আমাদেরকে, আর আমরা এখনো কোয়েশ্চেন তোলার টাইম চেয়ে বেড়াচ্ছি। মন্দিরা ব্যানার্জি নাকি মন্দিরা বাণী, কি লেখা হবে কিছু একটা। আচ্ছা, ভাইয়া আপনি একটু, ওই যে ওরা কে কে জানি বলতেছে যে কি ব্লার মলার হাবি জাবি উপরে, এটা ওকে। আরে আপু, রিশমা আপু, সম্ভবত এইটা তোর বাসার নেট কানেক্টিভিটি একটু দুর্বল, এই কারণে তোর সমস্যা হচ্ছে, এই কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, যখনই একটা স্প্রিং সংকুচিত হবে, একটা স্প্রিং সংকুচিত বা প্রসারিত হইলে স্প্রিং এর মধ্যে কি হয়, স্প্রিং এর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি এসে জমা হয়, স্প্রিং এর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি, একটা বিভব শক্তি এসে জমা হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, সুতরাং শক্তির নিত্যতা অনুযায়ী, একদম সহজ বাংলায়, শক্তির নিত্যতা অনুযায়ী কি লেখা যাবে, শক্তির নিত্যতা অনুযায়ী ব্লকের গতি শক্তি, ব্লকের গতি শক্তি ইজ ইকুয়ালস টু কি, ইজ ইকুয়ালস টু হচ্ছে স্প্রিং এর
সঞ্চিত বিভব শক্তি, ব্লকের গতি শক্তি ইজ ইকুয়ালস টু হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। সুতরাং এমতাবস্থায় এখান থেকে কি লেখা যায়? সুতরাং এমতাবস্থায় এখান থেকে লেখা যায় ব্লকের গতি শক্তি, দ্যাট মিনস হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বাকিটা জলবৎ তরলং, সহজ একটা অঙ্ক। উভয় পাশে হাফ কাটাকাটি করবি। এম এর মান তোদেরকে দিয়ে দেওয়া আছে, কে এর মান দিয়ে দেওয়া আছে, এক্স এর মান কত এইটা বাইর করতে হবে। বলেন পারবেন কিনা? এক্স এর মান কত সেটা বাইর করতে হবে, এক্স এর মান কত সেটা বাইর করতে হবে। ভরবেগ এবং মোট যান্ত্রিক শক্তি সবসময় সংরক্ষিত থাকে এরকম না। যান্ত্রিক শক্তি সবসময় সংরক্ষিত থাকে না। যান্ত্রিক শক্তি কখনো কখনো ব্যাহত হয় যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ টপিকটা আপনারা নিউটনীয় বলবিদ্যায় পড়বেন। সংঘর্ষ বলে একটা জিনিস আছে, দুইটা বস্তুর মধ্যে দুই ধরনের সংঘর্ষ হইতে পারে, একটা হচ্ছে স্থিতিস্থাপক, একটা হচ্ছে অস্থিতিস্থাপক। সো অস্থিতিস্থাপক সংঘর্ষ, এম এর মান কি দিব? 6 কেজি দিবি, এম এর মান 6 কেজি দিবি, এম এর মান দিবি 6। আর এখানে বল ধ্রুবকের মান কত দিবি? বল ধ্রুবকের মান দিবি হচ্ছে 25। ব্যাস হয়ে গেল। সো যান্ত্রিক শক্তি সবসময় যে সংরক্ষিত থাকে বিষয়টা এরকম না, ঠিক আছে? ফাহাদ তালুকদার সবাই অ্যান্সার করছে, 1.47 হচ্ছে অ্যান্সার। ম্যাথটা তো করাই দিলাম স্যার, আর এখান থেকে কি করায় দিব? ফাহাদ কি বললি? এটা মানে এম এর মান বসাবো, কে এর মান বসাবো, ভি এর মানও দিয়ে দেওয়া আছে, সরি ভি এর মানও দিয়ে দেওয়া আছে। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 3। সবকিছুর মান দিয়ে দেওয়া আছে, এখানে জাস্ট ক্যালকুলেশনটা করা বাকি। তুমি এই ক্ষুদ্র ক্যালকুলেশনটা করতে পারছো না, এতটা মানসিক বিকলাঙ্গ হইলে তো হবে না। মানে শরীর স্বাস্থ্য সব ফাইন, কিন্তু ব্রেনকে আপনি অকেজো করে রাখছেন। মানুষজন আমাকে জিজ্ঞেস করছে বেগের মান কত। আল্লাহ, কই যাবো এদেরকে নিয়ে? যাই, নেক্সটে যাই, সেটাই আমার উচিত বোধ হয়। অনেক অনেক গাণিতিক সমস্যা সলভ করার কথা ছিল, অনেক অনেক গাণিতিক সমস্যা সলভ করার কথা ছিল। একক কি? সবকিছু মিটারে দেওয়া আছে, নিউটন পার মিটার। এখানে দেখো একক এখানে দেওয়া আছে, একক এখানে লুকায় আছে। তাহলে এক্স এর একক কি আসবে? এক্স এর একক আসবে মিটার, এক্স এর একক আসবে মিটার। ঠিক আছে, ওকে ফাইন। সামনে আগাইলাম, সামনে আগাইলাম। কি বলছে? কোয়েশ্চেনটা তোলেন, পড়েন, যা খুশি করেন। কোয়েশ্চেনটা তোলেন অথবা পড়েন, নিজের মতো করে কোয়েশ্চেনটা আয়ত্ত করেন, আমরা সলভ করব। নিজের মতো করে কোয়েশ্চেনটা সলভ করে নেন, মানে আয়ত্ত করে নেন, এরপরে সলভ করা যাবে একসাথে। কি বলছে আসেন আমরা দেখি। 2 কেজি ভরের একটি বস্তু কত উচ্চতা থেকে, তার মানে এইচ এর ভ্যালু কত সেটা বাইর করতে বলছে, কত উচ্চতা থেকে অভিকর্ষে টানে পড়ে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে 240 জুল গতি শক্তি লাভ করে। আচ্ছা, মনে করো একটা বস্তুকে তুমি ভূমি থেকে এই উচ্চতায় উঠাইছো। সবাই আগে এই সিনারিওটা চিন্তা করো, আমি আগে সিনারিওটা বুঝাই দেই। সবাই আগে এই সিনারিওটা চিন্তা করো, আমি এখানে একটা ঘটনা বুঝাচ্ছি, ঘটনাটা একটু বুঝে নাও সবাই। আমি একটা বস্তুকে কি করছি, ভূমি থেকে এই উচ্চতায় উঠাইছি। তো এই উচ্চতায় যখন উঠাইছিলাম, বস্তুটার মধ্যে সম্পূর্ণ শক্তি কি ছিল? বস্তুটার মধ্যে সম্পূর্ণ শক্তি ছিল তার বিভব শক্তি এমজিএইচ। বস্তুটার মধ্যে সম্পূর্ণ শক্তি কি ছিল? তার বিভব শক্তি এমজিএইচ। আচ্ছা, এখন বস্তুটাকে আমি উপর থেকে ছেড়ে দিছি। তো যে কোনো একটা বস্তু, ফলিং অবজেক্ট, উপর থেকে ছেড়ে দিলেই বস্তুটা নিচে পড়বে। যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলেই বস্তুটা নিচে পড়বে। তো বস্তুটা নিচে পড়ার পূর্ব মুহূর্তে, মাটিকে আঘাত করার মুহূর্তে তার টোটাল এনার্জি কি হয়ে যায়? তার টোটাল এনার্জি গতিশক্তি হয়ে যায় না? তার টোটাল এনার্জি কি হয়ে যায়? হাফ এম ভি স্কোয়ার। টোটাল এনার্জি কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তো মোট শক্তির মানের তো কোনো চেঞ্জ নাই এখানে। এইটাও মোট শক্তি বুঝাচ্ছে, ই টোটাল যান্ত্রিক শক্তি। এখানে এইটাও মোট শক্তি বুঝাচ্ছে, ই টোটাল যান্ত্রিক শক্তি। তার মানে যান্ত্রিক শক্তির নিত্যতা এখানে মেনটেইন হচ্ছে। যখনই একটা বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় উঠাইছি,
যখনই একটা বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাইছি তখনই বস্তুটার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে। সো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর সম্পূর্ণ শক্তি কোথায় কনভার্টেড হবে? গতি শক্তিতে। ভেরি গুড, সবাই অ্যান্সার করে ফেলছে আমাকে। তাহলে এখানে এম এর মান দেওয়া আছে, এইচ এর মান কত বাইর করতে হবে, গতি শক্তি দেওয়া আছে। তো আমরা যেটা বলতে পারি, আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি। একটু যদি আমি বাংলায় বেশি কথা লিখে যাই, সাইফ ভাই আসেন, আসেন গল্প করি, এত পড়ালেখা করতে ভালোই লাগে না। এই ম্যাথের ওরা অ্যান্সার দিয়ে রাখছে, দেখেন লাখ লাখ কোটি কোটি অ্যান্সার দিয়ে রাখছে, আপনি এগুলো বলে লাভই নাই ওদেরকে। 12.24 এটা তো আমি পারবো, আমি কি করে দিব ম্যাথটা? প্লিজ স্যার, একটু রিল্যাক্স করতে পারলে যে কি ভালো লাগে। আমি ম্যাথটা, আচ্ছা এটা আমার খুব পছন্দের ম্যাথ, আমি সত্যি করব। এই তো দেখতেছি এখানে ওরা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে ভাই। সবাই অ্যান্সার দিয়ে ফেলছে, একজন লিখছে 0.3, ওর জন্য তোমার করে দেওয়া উচিত বলে। না ভাই, তাহলে আপনি বেশি ভালো পড়াই ফেলছেন না, সবাই অ্যান্সার পারলে তো জিনিসটা হলো না। আমি এমন এমন কোশ্চেন দিই। আমি পারি না তো, আমি পারি না, আমার জন্য করায় দেন, উফ, আমার জন্য করায় দেন। আহ, বস ক্লাস নিতেছে আর না পারলে মানে এটা হয়? এটা কি মানা আমি যায়? পারি না, আমি পারি না, এগুলা বলে লাভ আছে? কি বলে, এটা তো সহজ না। এই কি করতে হয়, mgh সমান হাফ এম ভি স্কয়ার ধরলে তো ভি এর মান রুট ওভার 2gh আসে। তো ভি এর মান রুট ওভার 2gh, শর্টকাট ভি এর মান রুট ওভার 2gh বসাই কোনো দিলেই হয়। শর্টকাট নাই আমাদের দুনিয়ায়, কোনো শর্টকাট নাই, শর্টকাট হয় না, না শর্টকাট হয় না। এই আমিও কিন্তু এই সেমটাই যে ভাবতাম। শ্যামল বাবুর জন্য অঙ্কটা করে দাও। আল্লাহ, বলতেছে পারবে না স্যার। কে কি শ্যামল বলতেছে পারবে না মানে? ভাই আপনি যে না, আমার তো ভয় লাগতেছে সত্যি সত্যি যদি না পারি। এই আজকে ক্লাসে সব ম্যাথ করাই দাও। হ্যাঁ, এই কি হয় শেষে? আমি আচ্ছা, আমি তো এই পিডিএফ এ ক্লাসই নিই না। আর দাও। যে mgh সমান হাফ এম ভি স্কয়ার, বুঝো? যে এই যে যখন পড়বে ভাব, যখন পড়বে ভাব, তখন কিন্তু এই সম্পূর্ণ বিভব শক্তিটাই গতি শক্তিতে রূপান্তর হয়। লজিক ঠিক আছে না? ঠিক আছে তো তাইলে, তখন এই যে আমরা লিখতে পারি mgh সমান হাফ এম ভি স্কয়ার। তো এই যে দুই পাশ থেকে এম এম কাটা যায়, 2 কে এই পাশে পাঠাও, তাহলে 2gh সমান হচ্ছে ভি স্কয়ার। তাহলে রুট ওভার করি 2gh, এটা সমান ভি। এই ভি এর মান আর পারবো না, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান জানি কত, 200। এইচ এর মানই বাইর করতে বলছো? ও এইচ এর মান বাইর করতে বলছে? ওস্তাদ সরি। তাইলে তো পারতেছি না, হাই হাই। এখন 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 কেমনে কি করব, হাই হাই। আচ্ছা, কত উচ্চতা থেকে অভিকর্ষ টানে পড়লে আঘাত করে পড়বে 224? আচ্ছা 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 আচ্ছা, 240 জুল শক্তি লাভ করে। তাহলে তো এখানে ই এর মান বের করা যাবে আগেই, ভি এর মান বের করে নিলেই হয়ে যায় না? ভি এর মান বের করলে তো এইচ এর মান, ভি এর মান লাগে না, ভি এর মান তো বের করা যাবে। এই যে গতি শক্তি, তা এত এত জুল গতি শক্তি, ভি এর মান লাগে না। বাট আমি যদি ভি এর মান দিয়ে করি, হাফ এম ভি স্কয়ার, যে গতি শক্তি দেয়া 240 জুল ইনটু 2 ইকুয়ালস টু এম, এম এর মান দেওয়া আছে 2 ইনটু ভি স্কয়ার। তাহলে ভি সমান 240 এর রুট ওভার, এটাই তো। তাহলে এইবার এই সমীকরণে যদি আমি ভি এর মান বসাই, ভি স্কয়ার 2g কে পাশে আনলেই তো এইচ এর মান বেরিয়ে যায়। কি ঠিক আছে না? এইবার তো ঠিক আছে, এবার ঠিক আছে। এইবার ওরা বলছে হ্যাঁ, এবার ঠিক আছে। আল্লাহ, তাহলে আমি কি ঠিক করবো? আচ্ছা, এতে মুছে কেমনে? আমি মুছি নাই, এই যে দেখছেন। ও, এতে মুছা তো দেখছি ভালো। এতদিন তো আমি পিপিটিতে নিতাম। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে আছে ভি স্কোয়ার সমান জিএইচ, তাহলে এইচ সমান সরি 2gh, তাহলে ভাই বাই 2g। ভাই এখানে কোনটার ডিরেক্ট ফর্মুলা না? ভি স্কোয়ার বাই 2g, সর্বোচ্চ উচ্চতার। গ্রেট। তাহলে এই যে ভি এর মান হচ্ছে √240, এটার হোল স্কোয়ার দিলাম, ডিভাইড বাই 2 ইন্টু 9.8। স্যার অ্যান্সার কি 12 ওই যে 2 4 এটাই আসে? এটা কি আসে 12.24? আমি একটু করে দেখি, আমার যদি এখন ভুল হয়, আমি জানি না, তাহলে ভাই করে দিবে। আমার যদি ভুল হয় ভাই করে দিবে। দেখি কত আসে। 240 ডিভাইড বাই 2, 2 ইন্টু 9.8, এই 12.24 আসছে, 12.24 আসছে। ইয়েস, দেখছো আমার আবার বলতেছে কি 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 করাবে। আল্লাহ, এই না আমি কিন্তু একটা ম্যাথ করে দিলাম।
ওদের সাথে দেখা হচ্ছে আমার, সামনে একটা ক্লাসে দেখা হোক। না ভাই, আসেন আসেন, আমি পরের গুলো পারবো না যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায়। না না, আসেন আসেন। বস মানুষ। সাইফ ভাই, এভাবে আপনি মানে দায়িত্ববোধ থেকে এভাবে আপনি পিছে চলে গেলে হবে? সাইফ ভাই আসলো, আমি ভাবলাম যে সাইফ ভাই বাকি ক্লাসটা নিবে, আমি একটু রেস্ট করব, আরাম আয়েশ করব, একটু চিল করব, সুখে সুখে জীবনটা কাটাবো। সাইফ ভাই রাজি হইলো না। আচ্ছা যাই হোক, কালকে লাঞ্চের পয়সাটা বাঁচে গেছে। আরে ওদের ক্লাস নেওয়াটাই সুখ, ওদের ওদের সাথে দাঁড়িয়ে গল্প করাটাই সুখ রে ভাই, এখানে আর কোনো সুখ নাই, সমস্ত সুখ ওদের সাথে দেখা হওয়া। ওকে ফাইন। এ আর রহমান, এই এ আর রহমান তো মিউজিশিয়ান খাইছে, এ আর রহমান আমার ক্লাস করতেছে, এটা তো আমার স্বপ্ন ছিল, মানে স্বপ্নেরও বেশি, কি বলবো আর। ঠিক আছে, করেন করেন, আপনি যেভাবে করবেন সেভাবে করলেই হবে। কারো যদি মনে হয় আপনি সরাসরি এইটাই করতে চান, সরাসরি আপনি এটাই করতে চান যে mgh ইকুয়ালস টু, আপনি কি লিখে দিবেন, mgh ইকুয়ালস টু আপনি লিখে দিবেন হচ্ছে 240 জুল। তো এখান থেকে ক্যালকুলেশন করেন, তাইলে h ইকুয়ালস টু কি আসবে, h ইকুয়ালস টু আসবে 240 ডিভাইডেড বাই m ইনটু g। ক্যালকুলেশন করেন, এটা ক্যালকুলেশন করলে হুবহু ওই জিনিসটাই আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি সবাই, আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, সামনে আগাইলাম, সামনে আগাইলাম। কি বলছে এখানে, কোয়েশ্চেন পড়ি, কি বলছে কোয়েশ্চেন পড়ি সবাই। স্থির অবস্থায় থাকা 50 কেজি ভরের একটা গাড়ি নির্দিষ্ট বলের ক্রিয়ায়, তার মানে এখানে একটা বলের মান আমাকে বাইট করতেই হবে, এই যে প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে, নির্দিষ্ট বলের ক্রিয়ায় 2 সেকেন্ড পর, টুটা ওপাশে রয়ে গেছে, সেকেন্ডটা এখানে চলে আসছে, 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। বস্তুটা শুরুতে স্থির অবস্থায় ছিল। আচ্ছা, খুব ভালো কথা, প্রযুক্ত বল কত সেইটা নির্ণয় করতে বলছে। ওকে ফাইন, সেটা আমরা দেখতেছি। এবং 4 সেকেন্ড পরে এর গতি শক্তি কত হবে। তো 4 সেকেন্ড পরে গতি শক্তি আর প্রযুক্ত বলের ক্রিয়ায়। আচ্ছা, প্রযুক্ত বলের ক্রিয়াটা আমরা কিভাবে বাইর করব, আমরা বস্তুটার ত্বরণ বাইর করতে পারি। আমরা বস্তুটার ত্বরণ, যদি আমি এই জায়গা থেকে ট্রাই করি যে বস্তুর ত্বরণ, বস্তুর ত্বরণ এ ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, এ ইজ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। সো ভি এর ভ্যালু আমি পাইলাম 15 মিটার পার সেকেন্ড, ইউ এর ভ্যালু 0, স্থির অবস্থায় ছিল, বুঝতে পারতেছিস তো সবাই, ইউ এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে এক্সকিউজ মি, এখানে চলে আসবে 15 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস এক্সিলারেশনের ভ্যালু কত, এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পাই গেলাম। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে 50 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রযুক্ত হয়েছে সেইটাও বের করে ফেলতে পারবো। সুতরাং সুতরাং কি বাইর করতে চাই এবার, সুতরাং বাইর করতে চাই হচ্ছে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বলের মান, তাহলে প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কি হবে, ছোটবেলার সূত্র, প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু হবে এম এ। এফ এর মান, এম এর মান কত বাবা, এম এর মান হচ্ছে 50 কেজি, 50 ইন্টু এক্সিলারেশন কত, এক্সিলারেশন হচ্ছে 7.5, দ্যাট মিনস এখান থেকে চলে আসবে 50 ইন্টু 7.5, 50 ইন্টু 7.5 করলে আসে 375, 375 নিউটন। ভেরি গুড বাচ্চা লোক, ভেরি গুড, 375 নিউটন। এর দূর বুঝে পাইছি আশা করি সবাই, 375 নিউটন। আশা করি সবাই বুঝতে পারছেন, কারো সমস্যা হয় নাই এতটুকু বুঝতে। লক্ষ্মী বাচ্চা কাচ্চারা জলদি আমাকে কমেন্টে জানাও, জলদি আমাকে কমেন্টে জানাও। ওকে ওকে, ফাইন ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জোশ, এইগুলা লেদা কালের ম্যাথ। আচ্ছা, এটা ভালো বলছিস, লেদা কালের ম্যাথ। 4 সেকেন্ড পরে গতি শক্তি কত হবে, এটা বোধহয় একটু বড় কালের ম্যাথ হইতে পারে। 4 সেকেন্ড পরে এর গতি শক্তি কত সেটা আমরা বাইর করতে চাই। তো খুব ভালো কথা, তার আগে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে 4 সেকেন্ড পর বেগ, 4 সেকেন্ড পর এই বস্তুর বেগের মান কত সেটা আমরা বাইর করতে চাই। তাহলে 4 সেকেন্ড পরে বেগ ভি সমান কি হবে,
ভি সমান হবে হচ্ছে ইউ প্লাস এটি, ভি সমান হবে ইউ প্লাস এটি, যেখানে ইউ এর ভ্যালু হচ্ছে 0 প্লাস এক্সিলারেশন হচ্ছে 7.5, এর ভ্যালু কত, এর ভ্যালু 7.5, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 4, দ্যাট মিনস 7.5 15 30, দ্যাট মিনস ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু আমরা পাই গেছি 30 মিটার পার সেকেন্ড, ভি এর ভ্যালু 30 মিটার পার সেকেন্ড। আর ইশাবাস, থ্যাংক ইউ সো মাচ, ভি এর ভ্যালু 30 মিটার পার সেকেন্ড পাইছি। তাহলে 4 সেকেন্ড পরে গতি শক্তি কত হবে, সুতরাং 4 সেকেন্ড পর গতি শক্তি, 4 সেকেন্ড পর গতি শক্তি, 4 সেকেন্ড পর গতি শক্তির ভ্যালু কত চলে আসে দেখি। 4 সেকেন্ড পর গতি শক্তি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিনস হাফ ইন্টু এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 50 ইন্টু ভি স্কোয়ার এর ভ্যালু কত, ভি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 30 স্কোয়ার, দ্যাট মিনস 25 ইন্টু 30 স্কোয়ার, 25 ইন্টু 30 স্কোয়ার করলে পাই 22,500, 22,500, দ্যাট মিনস এখানে অ্যান্সারটা বসায় দিতে পারি 22,500 জুল। অ্যান্সার আশা করি বুঝতে পারছি সবাই, অ্যান্সার আশা করি বুঝতে পারছি। একজন কইছে 1000, ওর রাত কানা হয়েছে, আমি শিওর, ওর শিওর রাত কানা হয়েছে, ও দেখতে পায় না, কি বলবো আর। ঠিক আছে, ঠিক আছে, সামনে আগাই, সামনে আগাই। এরকম ছোটখাটো ম্যাথ আরো আছে সামনে, তো এরপরে যদি দেখি যে সামনে গিয়ে এরকম ছোটখাটো ম্যাথ আছে, তাইলে একটু অ্যাভয়েড করে সামনে আগায় যাব, কারণ আমাদের কাজ শক্তি উপপাদ্য বলে একটা টপিক আছে, কাজ শক্তি উপপাদ্যটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এই এমসিকিউটার অ্যান্সার দিয়ে ফেলেন দেখি সবাই। 4 কেজি এবং 9 কেজি ভরের দুইটি বস্তু সমান ভরবেগে গতিশীল, এদের গতিশক্তির অনুপাত কত? সবাই একটু চটজলদি অ্যান্সার দিব, সবাই চটজলদি অ্যান্সার দিব। 4 কেজি এবং 9 কেজি ভরের দুইটা বস্তু একই ভরবেগে গতিশীল, একই ভরবেগে গতিশীল, একই ভরবেগে যদি গতিশীল হয় তাহলে, হ্যাঁ তনিকা তোমার এসএমএস দেখা যায়, একই ভরবেগে গতিশীল, সো একই ভরবেগে গতিশীল হইলে এদের গতিশক্তির অনুপাত কি হবে সেটা জানতে চাইছে। গতিশক্তির অনুপাত কি হবে, গতিশক্তির অনুপাত কি হবে, একই ভরবেগে গতিশীল, গতিশক্তির অনুপাতটা কি হবে? মারাত্মক মাল্টিডিমেনশনাল অ্যান্সার দিচ্ছে মানুষ, মারাত্মক মানে মনে হচ্ছে মাল্টিভার্স অফ ম্যাডনেসে চলে আসছি। সবাই মনে করো গ খ ঘ এ বি সি ডি, ঠিক আছে, মানে লারালাপ্পা অবস্থা আর কি। যদিও আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে এখানে খ নাম্বারটা, যদিও আমার মনে হচ্ছে অ্যান্সার এখানে খ নাম্বারটা হবে। তারপরে একটু দেখে আসি, দুইটা বস্তু সমান ভরবেগে গতিশীল, তাহলে এইটাকে ধরে নিলাম, যতটা সহজ মনে করতেছি যতটা সহজ না, এইটাকে ধরে নিলাম হচ্ছে m2, এই দুইটা বস্তুর ভরবেগ সমান, ঠিক আছে, সমান ভরবেগে গতিশীল। তো সমান ভরবেগে যদি গতিশীল হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি m1 v1 ইজ ইকুয়ালস টু কি, ইজ ইকুয়ালস টু হচ্ছে m2 v2। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় হচ্ছে m1 v1 স্কয়ার। আচ্ছা, m1 v1 স্কয়ার লিখে আসলে আমার লাভ নাই, বরং এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে m1 ডিভাইডেড বাই m2 ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, ইজ ইকুয়ালস টু লেখা যায় v2 ডিভাইডেড বাই v1। m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 4, v1 এর মান কত, v1 এর মান হচ্ছে সরি m2 এর মান হচ্ছে 9, তাইলে v2 বাই v1 এর ভ্যালু কত পাইলাম, v2 বাই v1 এর ভ্যালু পাইলাম হচ্ছে 4 ডিভাইডেড বাই 9। আচ্ছা, এদের গতিশক্তির অনুপাত বাইর করতে বলছে, তাহলে এবার চলে আসেন কাইনেটিক এনার্জি অফ 1 ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ 2 ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, ইজ ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে হাফ m1 v1 স্কয়ার ডিভাইডেড বাই হাফ m2 v2 স্কয়ার। ওকে ফাইন, হাফ হাফ কাটা, মনের খুশিতে হাফ হাফ কাটাকাটি করে ফেলছি। m1 m2 এর মান বসাই, m1 এর মান হচ্ছে 4, m2 এর মান হচ্ছে 9। এখানে ভিতরে কি পাইলাম, ভিতরে পাইলাম v1 ডিভাইডেড বাই v2, v1 ডিভাইডেড বাই v2 টোটালটার উপরে দিলাম স্কয়ার, v1 ডিভাইডেড বাই v2 টোটালটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। ওকে ফাইন, আমাদের কাজ
অলমোস্ট সারা। আচ্ছা, তাইলে v1/v2 এর মান কত? v1/v2 এর মান হচ্ছে 9/4। দ্যাট মিনস এখানে কি পাইলাম? এখানে পাইলাম 4/9, এখানে পাইলাম 4/9, আর v1/v2 এর ভ্যালু হচ্ছে 9/4। টোটালটার উপরে হচ্ছে স্কয়ার। তাহলে এই 4 এর সাথে 4 কাটা, 9 এর সাথেও কাটা। দ্যাট মিনস কি থাকতেছে? থাকতেছে 9/4। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে 9/4। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9/4। v2 উপরে দিলেন কেন? আমার মনের খুশি। তোর যদি মনের খুশি হয় তুই v1 কে উপরে দিতে পারিস, কোনো সমস্যা নাই, তুই v1 কে উপরে দে। আলটিমেটলি এখানে পরবর্তীতে আমি v1 কে আবার উপরে দিছি, তখন আবার ওখানে যে সম্পর্কটা পাইছি তখন পাল্টায় ফেলছি। যে v2/v1 কত ছিল? 4/9, কিন্তু v1/v2 কে কি লিখছি? উল্টায় দিছি, 9/4। 9/4। ভি এর মান কিভাবে হলো? ভি এর মান বাইর করি নাই, আমি অনুপাতের মান লিখছি। আমি অনুপাতটার মান লিখছি। কোন অনুপাতটার মান লিখছেন স্যার? স্যার লিখছে হচ্ছে v2/v1 এর মান। v2/v1 এর মান, আর এখানে v1/v2 এর মান মিলাই দেখো, ঠিক আছে? একদম খাস বাংলায় v2/v1 সমান কত ছিল? 4/9। তাহলে v1/v2 এর মান কত? v1/v2 এর মান 9/4। না, কাটাকাটি করলে 9/4 আসে। কাটাকাটি করলে 9/4 আসে ভাইয়া। ঠিক আছে, ওকে। কাটা কিভাবে যায় বলে, মানে এদেরকে নিয়ে কই যাব? ওখানে ছিল 4/9, আর এখানে ছিল 9/4। টোটালটার উপরে স্কয়ার। তো এইটার মানে কি? এইটার মানে হচ্ছে 4/9 ইন্টু 9/4 ইন্টু 9/4 না, স্কয়ার আছে না? স্কয়ার থাকার মানে কি? তার মানে 9/4 ইন্টু 9/4। তাহলে 9 আর 9 কাটা, 4 আর 4 কাটা, আলটিমেটলি একটাই রাশি বাকি থাকে, সেটা হচ্ছে 9/4। অদ্ভুত অদ্ভুত। স্কয়ার কাটা গেল কিভাবে? এই যে স্কয়ার কাটা গেছে এইভাবে। স্কয়ারটা কিভাবে কাটা গেছে? এই যে এইভাবে। ঠিক আছে? হ্যাঁ, ডক্টর স্ট্রেঞ্জের সাথে মাল্টিভার্স অফ ম্যাডনেসে যাবি? যা, ফি আমানিল্লাহ, সাবধানে যাইস, হারায় টারায় যাইস না আবার। মাল্টিভার্সের ভিতরে দেখিস, হারায় যাইস না। চলেন সামনে যাই। এই যে অ্যান্সার হচ্ছে 9/4। অ্যান্সার অবভিয়াসলি 9/4। কারো কি এখনো এই অঙ্ক বুঝতে সমস্যা আছে? বাচ্চাদের অঙ্ক ভাই, খুবই সহজ সরল একটি অঙ্ক, খুবই সহজ সরল একটি অঙ্ক, খুবই সহজ। ওকে, সামনে আগাই। একটি বন্দুকের গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয়, গুলির ভর, সরি, গুলির ভর এবং বেগ যদি দ্বিগুণ করা হয়, ভরও দ্বিগুণ করছি, তারপর বেগও দ্বিগুণ করছি, ভর আর বেগ দুইটারই আমি দ্বিগুণ করছি, খুব ভালো কথা। তাহলে গতি শক্তি কত গুণ হবে? তাহলে ভর হইছে দ্বিগুণ আর বেগ হইছে দ্বিগুণ, 2 স্কয়ার, তার মানে 2 ইন্টু 2 স্কয়ার, 2 ইন্টু 4, দ্যাট মিনস আসবে 8 গুণ। অ্যান্সার আসবে 8। গ নাম্বারটা 8 গুণ হওয়ার কথা, 8 গুণ হওয়ার কথা। আমার কাছে মনে হয় অ্যান্সার আসবে 8 গুণ। তোমাদের কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় অ্যান্সার আসবে 8 গুণ। তোমাদের মতামত কি? অন্য কিছু মনে হয়? 4 গুণ হবে, 6 গুণ হবে, 16 গুণ হবে, 2 গুণ হবে, এগুলো কিছু মনে হয় না? অ্যান্সার হবে 8 গুণ। আসলে কেমনে হয় এটা বলে দিছি। গুলির ভর দ্বিগুণ হয়েছে, তাহলে ভরকে 2 দিয়ে গুণ করছি, আর বেগকে দ্বিগুণ করছি, তাহলে বেগ তো 2 স্কয়ার হয়ে গেল। তাহলে 2 ইন্টু 2 স্কয়ার, বা এখান থেকে কি 2 ইন্টু 4, দ্যাট মিনস হচ্ছে 8। বুঝতে পারছেন আশা করি সবাই? আশা করি সবাই বুঝতে পারছেন। 2 স্কয়ার কেন হলো? আরে 2 স্কয়ার সমান কেন হলো? গতি শক্তি, গতি শক্তি সমান কি? গতি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে বেগ দ্বিগুণ হয়েছে, বেগ দ্বিগুণ হইলে ওইটার ইম্প্যাক্টে 2 হবে না? ওইটার ইম্প্যাক্টে 2 হবে না? গতিশক্তিতে 2 থাকবে সবসময়। গতিশক্তিতে হাফ দিয়ে তো, হাফ কই গেল? হাফ লাগবে না এখানে স্যার। হাফ এখানে কেন লাগবে? হাফ এম ভি স্কয়ার তো গতিশক্তিতে ছিলই। ভাই সাহেব, ভাই সাহেব আমার কথা শুনেন, হাফ তো গতিশক্তিতে ছিলই। পূর্ববর্তী যেই গতিশক্তি, সেই গতিশক্তিতেও হাফ এম ভি স্কয়ার আছে, পরবর্তী যেই গতিশক্তি, সেই গতিশক্তিতেও হাফ এম ভি স্কয়ার আছে। সো হাফ হাফ তো আসলে ক্যান্সেল আউট হয়ে গেছে, হাফ হাফ ক্যান্সেল আউট হয়ে গেছে। বুঝতে পারছেন? সামনে আগাইলাম, সামনে আগাইলাম। অ্যান্সার 8 গুণ। অ্যান্সার হচ্ছে 8 গুণ, প্লেন এন্ড সিম্পল অ্যান্সার।
প্লেন এন্ড সিম্পল অ্যান্সার 8 গুণ হবে, প্লেন এন্ড সিম্পল। কারো যেন 4 গুণ 6 গুণ এগুলো মাথায় না থাকে। খুব সিম্পল কথা, এটা মাথায় রাখো। ধরো তুমি যদি আদি গতিশক্তি, এই অঙ্ক এত বেশি বড় করে করারই দরকার নাই, কারণ জিনিসটা এমসিকিউ। তুমি যদি আদি গতিশক্তি লেখো, আদি গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তুমি যদি শেষ গতিশক্তি লেখো, শেষ গতিশক্তি সমান হবে হাফ ইন্টু টোয়াইস এম ইন্টু টোয়াইস ভি হোল স্কোয়ার। এবার তুমি যদি মনের মাধুরী মিশায় এই রাশিকে ওই রাশি দিয়ে ভাগ করো, তাইলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। মানে এত বড় করে দেখাইতে চাই নাই, ভাবছি তোরা বুঝবি। আমি ভাবছি যে এইটুকু তোদেরকে লিখে দেখানো লাগবে না, যে আদি গতিশক্তির ভিতরেও একটা হাফ এম ভি স্কোয়ার আছে, শেষ গতিশক্তির ভিতরেও একটা হাফ এম ভি স্কোয়ার আছে। দুইটা হাফ একে অন্যকে কাটা দিয়ে দিবে, দুইটা হাফ একে অন্যকে কাটা দিয়ে দিবে, তাহলে হাফ হাফ কাটা চলে গেল। আর এম এর জায়গায় 2 গুণ হবে, আর ভি এর জায়গায় হবে 2 দুগুণে 4 গুণ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সামনে আগাইলাম। গতিশক্তি আর বিভব শক্তির অনেকগুলো সমন্বিত রূপ দেখানো হয়েছে, এগুলো সহজ লামসাম জিনিসপত্র। গাণিতিক উদাহরণ, হোমওয়ার্ক, গাণিতিক উদাহরণ এটা চলে যাবে হোমওয়ার্কে, এইটা হোমওয়ার্কে চলে যাবে। ঠিক আছে, একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো ভূমি হতে 10 মিটার উচ্চতায়, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। ভূমি হতে কতদূর উচ্চতায়? ভূমি হতে 10 মিটার উচ্চতায়। তাহলে ভূমি হতে 10 মিটার উচ্চতায়, ভূমি হতে 10 মিটার উচ্চতায় কি হয়েছে? গতিশক্তি, সরি, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। ঠিক আছে, এটা তোমাকে বলে দিছে, ওকে ফাইন। তাহলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল? তাহলে কত উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছিল এটা বাইর করবেন, ছোটবেলার ম্যাথ, হোমওয়ার্ক। চলে গেল হোমওয়ার্কে, পরেরটাও চলে যাবে হোমওয়ার্ক, পরেরটাও হোমওয়ার্কে চলে যাবে। শোন, এই যে হোমওয়ার্ক গুলা দিচ্ছি, এই হোমওয়ার্ক গুলা কিন্তু তোদের সাবমিট করা লাগবে। ঠিক আছে, হোমওয়ার্ক গুলা তোরা যদি সাবমিট না করিস, আমি শুধু এক প্রান্ত থেকে হোমওয়ার্ক দিয়েই গেলাম যে করো বাবা, ন হোমওয়ার্ক, ন আরো হোমওয়ার্ক, আরো হোমওয়ার্ক, একের পর এক সহজ ম্যাথ, ছোট ম্যাথ, বোর্ড পরীক্ষায় আসা ম্যাথ, ভালো ম্যাথ, খারাপ ম্যাথ, সব ম্যাথ ওদেরকে হোমওয়ার্কে দিলাম, কিন্তু তোরা এগুলো একটাও সলভ করলি না। তো এটা যদি তোরা সলভ না করস, তাহলে তো তোদের নিজেদেরই লস হবে। নিজেদের লস করে কোনো মানে লাভ আছে ভাই? অঙ্কগুলা করতে হবে না। সামনে আগাই। 2 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, বস্তুটি 8 সেকেন্ড পর পুনরায় ভূমিতে ফেরত এলো। খুব ভালো কথা। নিক্ষেপের মুহূর্তে এবং 2 সেকেন্ড পরে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি কত? একটু ভালো ম্যাথ, বাট স্টিল এটা চলে যাবে হোমওয়ার্কে, কারণ রাত বেজে গেছে 10টা 13, রাত বেজে গেছে 10টা 13। ওকে ফাইন, অ্যান্সার দেখাই ফেলছি না, আর পড়াবো না। আজকে আর না আগাই, কাজ শক্তি উপপাদ্য। আমাদের সামনে যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। সো কাজ শক্তি উপপাদ্যটা থেকে গেল, কাজ শক্তি উপপাদ্যটা নেক্সট দিন পড়াবো। আজকের ক্লাসটা ম্যাথ সলভ করাছি, সো এই জন্য শুধু ম্যাথ রিলেটেড একটা ফিলেই থাকলাম, অন্য কিছুতে আর গেলাম না। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি বাচ্চা লোক। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝছো এবং হচ্ছে আমাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করো। এবং অবশ্যই যদি ক্লাস তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই শিখবো জিতবো গ্রুপে একটা ছোট পোস্ট দিও। তোমাদের এক ক্লাসে 2 জন ভাইয়ার ক্লাস পেয়ে গেলা, সাইফ ভাইও আসছে, আমিও ছিলাম। ঠিক আছে, তো এই যে 2 জন টিচার মিলে পড়াইলো, সাইফ ভাই তো এসে শুধু গল্প করে চলে গেছে এরকম না, সাইফ ভাই আবার অঙ্কও করাইছে বোর্ডে। পিডিএফ, অ্যানোটেড পিডিএফ যখন তোর কাছে পৌঁছাবে, তখন তুই সাইফ ভাইয়ের হাতের লেখা পিডিএফও পাই যাবি। সো এক ক্লাসে 2 ক্লাসের ফিল পাইলি না? সো অবশ্যই এটার একটা ছোট্ট ফিডব্যাক জানাইস আমাদের গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি এই ক্লাস থেকে। আশা করছি ইনশাল্লাহ